নজরুলকে খুঁজে পাওয়া যায়নি, সেই প্রথম আলো আবার মহা সাড়ম্বরে আসিফ নজরুলের সেই ফেসবুক স্ট্যাটাস ছেপেছে বাংলাদেশের অন্য পত্রিকাগুলো, যেখানে আসিফ নজরুল বলছেন যে সরকারে থাকা অবস্থায় কিংবা আগে পরে জীবনে কখনো দুর্নীতি করিনি। এবং অধ্যাপক আসিফ নজরুল এখানে বলেছেন যে তার জন্মই হয় নাই দুর্নীতি করার জন্য। আসিফ নজরুল ওই যে যুক্তরাষ্ট্রে তিনি টাকা পাঠিয়ে দিয়েছেন, বাড়িঘর করেছেন, এসব দুর্নীতির অভিযোগগুলোর সূত্র টেনে ধরে বলেন যে সরকারে থাকা অবস্থায় বা পরে জীবনে কখনো কোনো দুর্নীতি করেন নাই, 1 টাকা, আবার বলি 1 টাকাও দুর্নীতি করি নাই। এবং তিনি বলেছেন যে নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলি নাই, নতুন কোনো সম্পদ হয় নাই, আয়কর দেওয়ার সময় আমি অপ্রদর্শিত কোনো সম্পদ রাখিনি। এরপর তিনি বলেছেন আমি 5000 আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি যখন আমি উপদেষ্টা পদে ছিলাম, কিন্তু আমি কোনো স্বজনপ্রীতি করিনি। সরকারে থাকা অবস্থায় আমার পরিবার বা আত্মীয় স্বজনকে বিন্দু মাত্র সুবিধা দেয়নি, তাদের কোনো অনৈতিক সুবিধা পাইয়ে দেয়নি। মানে এই কথাটা বলা মাত্র সবচেয়ে একটা কৌতূহলোদ্দীপক বিষয় সৃষ্টি হয় আসিফ নজরুলের এই স্ট্যাটাস থেকে। আসিফ নজরুল নিজেই স্বীকার করছেন তিনি 5000 পদে নিয়োগ দিয়েছেন। এর বারবার সংবাদ মাধ্যমে তিনি মন্ত্রী পদে থাকা অবস্থায় এবং বেরিয়ে যাওয়ার পর খবর বের হচ্ছে যে আইন মন্ত্রণালয়ে যে পরিমাণ পদায়ন, পদোন্নতি, নিয়োগ হয়েছে, বদলি হয়েছে আসিফ নজরুলের আমলে, সেটা একটা রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে কখনো আইন মন্ত্রণালয়ে এরকম নিয়োগ হয় নাই। আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র আইন মন্ত্রণালয়ের নিয়োগেই নাক গলানোর অভিযোগ নয়, আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা এই সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন, যাদের সমন্বয়ে সৈয়দা রিজওয়ানা হাসান, ফায়জুল কবির খান, সেই যে ওই যে একটা উপদেষ্টাদের একটা নেটওয়ার্ক নিয়ে কথা হয় না, যে যারা বিশেষভাবে ক্ষমতায়িত ছিলেন ইউনূসের আমলে, সেই উপদেষ্টাদের নিয়ে কিন্তু আবার এই নিয়োগ, পদায়ন ইত্যাদির একটা কমিটিও করে দিয়েছিলেন ইউনূস। তো সেই কমিটির যারা উপদেষ্টা আজকে এখন তাদেরও হিসাব তলব করেছে তারেক রহমান সরকার, বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। নিশ্চয়ই সরকারের তাতে ইঙ্গিত থাকতেই হবে, বরাবর বড় বড় ব্যক্তিদের যখন ব্যাংক হিসাব চাওয়া হয় তখন তার পেছনে সরকারের একটা গ্রিন সিগন্যাল থাকতে হয়। যাই হোক, এই আসিফ নজরুলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটাই তো নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই আসিফ মাহমুদের বিরুদ্ধেও সবচেয়ে বড় অভিযোগ নিয়োগ বাণিজ্যের অভিযোগ। এই যেদিন আসিফ নজরুল কেঁদে কেঁদে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সহানুভূতি আদায় করতে চাইছেন যে 5000 নিয়োগ দিয়েছেন কিন্তু 1 টাকাও দুর্নীতি করেননি, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 টাকাও দুর্নীতি করিনি, নতুন কোনো ব্যাংক হিসাব খুলিনি, সেটা তার বক্তব্য এক। আর নিয়োগের প্রসঙ্গ যখন এসেছে তখন তিনি বলেছেন তিনি তার কোনো আত্মীয় স্বজনকে নিয়োগ দেননি। আসিফ নজরুলের বিরুদ্ধে অবশ্য টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ আছে। আসিফ নজরুলের বিরুদ্ধে একেবারেই অভিযোগ নাই যে তিনি আত্মীয় স্বজনকে নিয়োগ দিয়ে আসছিলেন। যেদিন তিনি কেঁদে কেঁদে এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেদিনই কিন্তু পত্রিকায় খবর বেরিয়েছে যে শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে সাব রেজিস্ট্রার বদলিতে 100 কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে আসিফ নজরুলের সময়ে। এবং সেখানে বলা হচ্ছে সারা দেশে সাব রেজিস্ট্রার পদে 403 জন কাজ করেন, তার মধ্যে 282 জনকেই আসিফ নজরুলের আমলে বদলি করা হয়েছে। তো পত্রিকায় প্রশ্ন তোলা হয়েছে সাব রেজিস্ট্রার পদে এই ব্যাপক বদলি ঠিক কি কারণে করা হলো? এটা তো ঠিক ফ্যাসিবাদের দোসররা সর্বত্র ছিল, সে কারণে তাদেরকে বদলি করা হয়েছে, এই যুক্তিতে তো সেটা খাটে না। এবং ওই পত্রিকাটি বলছে যে এর মধ্যে অনেককে কয়েকবার করে বদলি করা হয়েছে আসিফ নজরুলের আমলে, এবং প্রত্যেকটি বদলি মনে রাখতে হবে 282 জনের বদলি হয়েছে, কয়েকজনের ক্ষেত্রে বদলি হয়েছে কয়েকবার শুধু একটা পদে, সাব রেজিস্ট্রার পদে। তাতে প্রতিটি বদলিতে 50 থেকে 7 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলির আদেশ হয়েছে। এই যে আমার স্যার বলছেন নতুন কোনো ব্যাংক অ্যাকাউন্ট তিনি খোলেন নাই,
তাদের আমলে কিন্তু রীতিমতো মানে সচিবদের মধ্যকার এই কথোপকথন বেরিয়ে এসেছে নিয়োগ বাণিজ্য সম্পর্কে, এই টেলিফোন কনভারসেশন প্রমাণ সহ ব্যক্তির নাম সহ বেরিয়ে এসেছে, যেখানে ওই ব্যক্তিরাই আলাপ করছেন যে তারা টাকাটা দেবেনও না বাংলাদেশে, নেবেনও না বাংলাদেশে, কোন কোন দেশে দেবেন আর নেবেন সে বিষয়েও সেখানে আলাপ হয়ে যাচ্ছে। কাজে এই যে মানে অধ্যাপক আসিফ নজরুল এখন বলছেন যে তিনি কোনো দুর্নীতি করেন নাই এবং তার জ্ঞাতসারে কোনো দুর্নীতিও হতে দেন নাই, এই দুটো ক্লেমই যখন তিনি একসাথে করছেন, এই দুটো দাবি, তখন সেটা সবচেয়ে মানে অগ্রহণযোগ্য হয়ে উঠছে। কারণ একটা মন্ত্রণালয়ে এই পরিমাণ ব্যাপক নিয়োগ বাণিজ্য হয়েছে কিন্তু উপদেষ্টা দুর্নীতি করেন নাই, করতেও দেন নাই, তার মানে বাংলাদেশের সরকারি সিস্টেমে নিয়োগের জন্য পছন্দ মতো জায়গায় বদলির জন্য পদ পদায়নে যে ঘুষের সংস্কৃতি বছরের পর বছর ধরে চলেছে, যেটা সরকারি কর্মকর্তারাই বলছিলেন যে ইউনূসের আমলে সকল রেকর্ড ছাড়িয়ে গেছে, তার মানে আসিফ নজরুল বলতে চাচ্ছেন আইন মন্ত্রণালয়ে সেটা ঘটছিল না। আসিফ নজরুলের আমলেই কিন্তু সাবেক একজন সচিব, যিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব পদেও কর্মরত ছিলেন, সেই সাবেক সচিব আব্দুস সাত্তার, তিনি সরকারি কর্মকর্তাদের এক সভায় বসে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেন যে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন যে সরকারের অন্তত 8 জন উপদেষ্টা এবং তাদের অনেকের এপিএসরা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত এবং এর প্রমাণ তার হাতেও আছে, অনেকের কাছেই আছে। এবং তিনি বলেন যে এতদিন এরাই বলে এসেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকল দুর্নীতি করেন, এখন তারা কি করে এই দুর্নীতি, এই সীমাহীন দুর্নীতিতে নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কথা ছাড়া, তাদের কন্টাক্ট ছাড়া একটা নিয়োগও ঘটছে না। সাবেক সচিব ওই মন্তব্য রীতিমতো সচিবালয়ে অন্য কর্মকর্তাদের সামনে বসে করবার পর সেটা কিন্তু সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল, কিন্তু ওই সরকার, ইউনূস সরকার, সে সময় কোনো তদন্ত করে দেখে নাই, কিংবা তখন আসিফ নজরুলরা এ কথা গায়ে মেখে ফেসবুকে কোনো স্ট্যাটাসও দেন নাই। আসিফ নজরুল ক্ষমতায় থাকা অবস্থাতেই আরেকজন যিনি নিয়োগ বাণিজ্যের সম্রাট, মানে সকল রকম ঘুষ দুর্নীতির সম্রাট হয়ে উঠেছিলেন, সরকারের ভেতরকার ছাত্র প্রতিনিধি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বনে যাওয়া, মানে যেই মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি টাকা বানানোর সুযোগ, সবচেয়ে বেশি কন্ট্রাক্টরি দেওয়ার সুযোগ, সেই মন্ত্রণালয়ের সুযোগ পেয়ে তিনি যে আসিফ মাহমুদ নামের ওই তরুণ, তিনি শুধুমাত্র কন্ট্রাক্টরি দিয়েই শত শত কোটি টাকা রোজগার করছিলেন তাই নয়, তিনিও নিয়োগ বাণিজ্যের এক মহা সম্রাট হয়ে ওঠেন। এমনকি 2025-এর এপ্রিলে তার ব্যক্তিগত সহকারী এপিএস, যাকে তিনি নিয়োগ দিয়েছিলেন তার বন্ধু হিসেবে, মোজাম্মেল হোসেন, তাকে রীতিমতো সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়ে যাওয়ার পর যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ এবং কে কোন কাজ পাবেন, কন্ট্রাক্টরি, ঠিকাদারি, এক রকমের বিলি বিতরণ করতে করতে শত শত কোটি টাকা বানিয়েছেন। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিষয়ে এরপরেও কোনো তদন্ত হয় নাই, তাদের কারো এপিএস এর বিষয়ে কোনো তদন্ত। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরপরে AK-47 রাইফেলের গুলি নিয়ে ধরা পড়েছেন বিমানবন্দরে বিদেশ যাওয়ার সময়, কিন্তু তাকে কেউ জিজ্ঞেস করেন নাই যে তিনি AK-47 রাইফেল কেনার মতো অর্থ কোথা থেকে জোগাড় করলেন। এবং এই তরুণ উপদেষ্টা, যার পিতা কুমিল্লার মুরাদনগরের এক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, সেই তরুণ এত টাকা রোজগার করলেন উপদেষ্টা হিসেবে যে তিনি যখন চাঁদাবাজির এক মামলায় ফেসে গেলেন গত বছর গুলশানে, আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাসায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই কয়েকজন নেতা গিয়ে যখন চাঁদাবাজির সময় ধরা পড়লেন এবং তারা ভিডিও সহ প্রমাণ করে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশনাতেই তারা ওই বাড়িতে গিয়েছিলেন, তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া
বলে বসলেন। তিনি ওই তরুণদের সঙ্গে দেখা করতে গুলশান যান নাই, তিনি নিয়মিত গুলশানের ওয়েস্টিন হোটেলে খাওয়া দাওয়া করেন রাতের বেলায় কাজ শেষে। মানে এহেন বিলাসবহুল জীবন যাপন করা তরুণ, কুমিল্লার মুরাদনগরের স্কুলের হেডমাস্টারের ছেলে, তিনি এখন বলছেন 18 মাস শেষে মন্ত্রীর বেতন থেকে তার সঞ্চয় এবং তার পরিবারের সঞ্চয় মিলিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে আছে মাত্র 15 লাখ টাকা। কারণ তারেক রহমান সরকারের গ্রিন সিগন্যালে প্রথম যে উপদেষ্টার কাছে ওই বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব চেয়েছে, তিনি হচ্ছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাত্র 15 লক্ষ টাকা তার সপরিবারে আছে কথা বলছেন, তার স্ত্রীর অ্যাকাউন্টে আছে মাত্র 683 টাকা। অথচ এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মনে করে দেখেন, যারা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকতেন 2024-এর আগস্ট পর্যন্ত, তিনি কিন্তু বললেন মন্ত্রীর বাড়ি ছেড়ে তিনি ঢাকার